ঘড়ির কাঁটায় তখন রাত 12টা 40 মিনিট। সবার রুমের লাইট অফ থাকলেও আয়াতের রুমের লাইট জ্বলছে। আয়াত সুখ এখনো জেগে আছে। আয়াত শুয়ে শুয়ে মোবাইলে পাকিস্তানি ড্রামা দেখছে, আর সুখ তার পাশে বসে বসে একটা ছোট্ট গাড়ি দিয়ে খেলছে। একবার গাড়ি দিয়ে খেলে, আবার গাড়িটা ফেলে দিয়ে আয়াতের মোবাইল নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। যেমন কিছু সময় আগেও মোবাইল নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আয়াত জোরে একটা ধমক দিত। মেয়েটা গুটিয়ে গেছে। আয়াত মূলত ঘুমিয়ে যেত, সে সুখের জন্য জেগে আছে। সুখকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু সুখ কিছুতেই ঘুমাচ্ছে না। তাই আয়াত ওকে ওর মতো ছেড়ে দিয়েছে। আর নিজেরও ঘুম আসছে না দেখে শুয়ে শুয়ে পাকিস্তানি ড্রামা দেখছে। দেখতে দেখতে হঠাৎ আয়াতের দরজায় খটখট শব্দ হয়। আয়াত মোবাইল বন্ধ করে দরজার দিকে তাকায়, ভেবেছে খালেদা বেগম এসেছে, কারণ উনি সবসময় রাতে অনেকবার এসে তাদের দেখে যায়। কিন্তু আয়াতের দরজা তো লক করা নেই, খালেদা বেগম তো নক করে ঢোকে না। আয়াত ভাবতে ভাবতে শোয়া থেকে উঠে বসলো, নিজের মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে রাখলো। না হলে সুখ তা নিয়ে মুখে দিয়ে থুতু লাগিয়ে দিবে। আয়াত বিছানা ছেড়ে উঠতে উঠতে সুখকে উদ্দেশ্য করে বলে, চুপচাপ যেখানে বসে আছো সেখানে বসে থাকবে। বিছানার কিনারে যাবে না, না হলে পড়ে মাথায় ডিম তুলে ফেলবে। সুখ নিজের হাতে খেলনার গাড়িটা মুখে দিয়ে ড্যাব ড্যাব করে ড্যাব ড্যাব চোখে মায়ের দিকে তাকালো। মায়ের কথার মানে বুঝতে পারলো কি না বলা মুশকিল। আয়াত সুখের থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই চোখের সামনে তিহানকে দেখে কিছু সময়ের জন্য থমকে গেল। চারজোড়া চোখ চোখাচোখি হলো মুহূর্তেই। কিছু সময় যেতে আয়াত তিহানের থেকে দৃষ্টি সরিয়ে নেয়। কোনো কিছু না বলে দরজা বন্ধ করতে গেলে তিহান বাধা দিল। অতি ঠান্ডা গলায় বলল, আমাদের কথা বলা উচিত ব্ল্যাক ডায়মন্ড। আয়াত চোখ মুখ শক্ত করে বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই। তিহান শান্ত গলায় বলল, তোর রাগ অভিমান করার অধিকার আছে, কিন্তু তোকে আমার কথা শুনতেও হবে। আমি বলেছি তো আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি কোনো ধরনের কথা বলতে চাই না আপনার সাথে। বলে দরজা আবার বন্ধ করতে গেলে তিহান আবার বাধা দিল। কৌশলে রুমে ঢুকে নিজেই দরজা বন্ধ করে দিল। আয়াত চোখ গরম করে তাকালো তিহানের দিকে। তিহান এক পলক আয়াতের দিকে তাকালো, তারপর সুখের দিকে তাকালো। আয়াত ফোঁস করতে করতে বলে, এত রাতে এখানে কেন এসেছেন? কি চাই আপনার? তিহান সুখের থেকে দৃষ্টি সরিয়ে আয়াতের দিকে তাকালো। আয়াতের পরনে একটা কালো সুতির গোল জামা। দুই হাতে বিবাহিত মেয়েদের মতো সোনালি রঙের চিকন চুড়ি, চুলগুলো বেনি করা। তিহান নিজেই আনমনে হাসল। আয়াত কণ্ঠে রাগ মিশিয়ে বলল, প্লিজ যান, সুখ ঘুমাবে, অনেক রাত হয়েছে। আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। তিহান বলল, ঠিক আছে, সুখকে ঘুম পাড়া, আমি অপেক্ষা করছি। আপনাকে অপেক্ষা করতে বলি নাই, চলে যেতে বলেছি। চলে যাওয়ার জন্য তো আসি নাই ব্ল্যাক ডায়মন্ড। আয়াত তাচ্ছিল্য হেসে বলে, অলরেডি একবার তো চলে গেছেন, এখন আবার কি মনে করে এসেছেন? আমি কোথাও যাইনি, ছিলাম আমি। আয়াত কণ্ঠ ক্ষোভ মিশিয়ে বলল, ছিলেন না আপনি। আমার পাশে, সুখের পাশে, নিজের মা বাবার পাশে ছিলেন না আপনি। প্রয়োজনে আমরা কেউ আপনাকে পাশে পাই নাই। ছিলেন না আপনি, কোথাও ছিলেন না। কথাগুলো বলতে বলতে আয়াতের চোখের কোণে পানি এসে জমল। আয়াত নিজেকে শান্ত করে আবার বলল, অনুরোধ করছি চলে যান। আপনাকে দেখে আমার রাগ উঠছে। তিহান কেমন করুণ কণ্ঠে বলল, কতদিন এইভাবে থাকবি? যতদিন বেঁচে থাকবো। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক অনেক বেশি। আমি যখন আপনাকে নিজের পাশে দেখতে চেয়েছিলাম, তখন আপনাকে আমি পাশে পাই নাই। আপনাকে এক পলক চোখের দেখা দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি ছিলেন না। কোথাও খুঁজে পাইনি আপনাকে। এখন কেন আবার এসেছেন? কষ্ট দেওয়া এখনো বাকি রয়েছে নাকি? তাহলে দিন না, দেরি করছেন কেন? কষ্ট দিতে দিতে মেরে ফেলুন আমাকে। কথাগুলো বলতে বলতে আয়াত কেঁদে ওঠে। আয়াতের চোখের পানি দেখে তিহানের বুকে মোচড় দিয়ে উঠল। তিহান ধীর পায়ে এগিয়ে গেল আয়াতের কাছে। আয়াত মাথা তুলে তাকালো তিহানের দিকে, কেমন ভাঙা গলায় বলল, আমি আপনাকে অনেক ঘৃণা করি তিহান ভাইয়া। তিহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো আয়াতের মুখের দিকে। এক হাত তুলে আয়াতের চোখের পানি মুছে দিতেই আয়াত দুই পা পিছিয়ে যায়। ছুবেন না আমায়। কি করতে চাইছেন আপনি? তিহার নিজের হাত নামিয়ে বলল, সবকিছু ঠিক করতে চাই। তুই আর আমি আর আমাদের। তিহানকে মাঝপথে থামিয়ে দিল আয়াত, বলল, আমাদের না, আমার বলুন। সুখ আমার মেয়ে।
আর কি ঠিক করতে চান আপনি? আপনি যা কিছু করেছেন তা আমি ভুলে যাব? এত সহজ সবকিছু? তিহান কিছু বলার আগেই সুখ কেঁদে ওঠে। এত সময় খেলেছে, এখন খিদে পেয়েছে। খেতে খেতে হয়তো ঘুমিয়ে যাবে। সুখ কাঁদছে দেখে আয়াত সুখের দিকে এগিয়ে গেলেও ওকে কোলে নিয়ে তিহানের দিকে না তাকিয়ে ওকে বলে, প্লিজ দাঁড়িয়ে থাকবেন না, চলে যান। আপনাকে আমার প্রয়োজন নেই। কিন্তু সুখের তো আছে। ওর তো বাবার প্রয়োজন আছে। না নেই। আমি সুখের জন্য যথেষ্ট। এতদিন যখন ওর বাবার দরকার হয় নাই, তাহলে সামনেও আর হবে না। আয়াতের কথা শুনে তিহান চুপ থাকলো। ভালো করে বুঝতে পারলো মেয়েটা তার উপর অনেক বেশি রেগে আছে। তিহান আয়াতকে উদ্দেশ্য করে বলে, সুখকে ঘুম পাড়িয়ে বাইরে আয়, আমি অপেক্ষা করছি। পারবো না আমি। পারবি তুই, আয়, আমি অপেক্ষা করছি। বলে আয়াতকে কিছু বলতে না দিয়ে নিজে রুম থেকে বের হয়ে যায়। সময়ের মতো চলে যাচ্ছে দেয়াল ঘড়িতে তখন ২টা ৩ ২টা ৩ বরাবর হঠাৎ করে আয়াতের ঘুম ছুটে গেল। সুখকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও কখন ঘুমিয়ে পড়ল বুঝতেই পারে নাই। হঠাৎ করে আয়াতের তিহানের কথা মনে পড়ল। লোকটা বলেছিল তার জন্য অপেক্ষা করবে। এখনো কি অপেক্ষা করছে? না, না, রাত অনেক হয়েছে, থাকবে না মনে হয়। আর যদি থাকে? আয়াত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা খুলতেই আয়াত যেন আকাশ থেকে পড়ে। চোখ দুটো বড় বড় করে দরজার সামনে বসে থাকা তিহানের দিকে তাকায়। অস্পষ্ট সুরে বলে, তিহান ভাইয়া। আয়াতের ডাক শুনে তিহান মাথা ঘুরিয়ে আয়াতের দিকে তাকালো। আয়াতকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠে তিহানের। মুখে হাসি রেখে নিচ থেকে উঠে দাঁড়ায়, বলে, সুখ ঘুমিয়েছে? আয়াত যেন স্তব্ধ হয়ে রইল। সে মোটেও আশা করেনি তিহান সত্যি সত্যি তার জন্য অপেক্ষা করবে। তিহান বলল, তোর ঘুম নষ্ট করার জন্য দুঃখিত, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। আমাকে একটু সময় দে প্লিজ। আয়াত কি বলবে বুঝতে পারছে না। কিছু সময় চুপ থেকে তিহানের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, বলুন, আমি শুনছি। আয়াতের কথা শুনে তিহানের মন থেকে যেন বড় পাথর নেমে গেল। বলল, ছাদে যাবি? এত রাতে? ভয় পাচ্ছিস? আয়াত চুপ থাকলো। তিহান দুষ্টু হাসি নিয়ে বলল, ভয়ের কিছুই নেই। যতক্ষণ না তুই আমাকে উস্কানি দিবি ততক্ষণ পর্যন্ত তুই একদম সেফ থাকবি। কথাটা শুনে আয়াত চোখ বড় বড় করে তিহানের দিকে তাকালো। ওর কথার মানে বুঝতে পেরে বেচারি বেশ লজ্জাও পেল, আবার রাগও হলো। তাই কণ্ঠে রাগ ও লজ্জা মিশিয়েই বলল, বাজে কথা বলবেন না। একবার উস্কানি দিয়ে আমার শিক্ষা হয়েছে, আরেকবার উস্কানি দেওয়ার প্রশ্নই ওঠে না। আয়াতের কথা শুনে তিহান হাসল। ওর এক হাত শক্ত করে ধরে বলে, চল তাহলে। আমি যতক্ষণ আছি ততক্ষণ ভয়ের কিছুই নেই। বলে আয়াতকে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। তারপর সিঁড়ি বেয়ে ছাদের দরজা খুলে ছাদে উঠল। ছাদে উঠতেই হালকা ঠান্ডা বাতাসে দুজনের শরীরে কাঁপুনি দিয়ে উঠল। আকাশে বড় চাঁদ দেখা যাচ্ছে, যার আলো এসে ধরণীকে আলোকিত করেছে। তিহান ছাদের নিচে বসলো। আয়াতকে ইশারা করে তার পাশে বসতে বলল। আয়াত কোনো কথা না বলে চুপচাপ তিহানের পাশে গিয়ে বসলো। দুজনেই দৃষ্টি রাখলো আকাশের বড় চাঁদটার উপর। কিছু সময় পর চাঁদ থেকে দৃষ্টি সরিয়ে নিজের চাঁদের দিকে দৃষ্টি রাখলো তিহান। আয়াতের মায়াবী চেহারার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আয়াত চাঁদ থেকে দৃষ্টি সরিয়ে তিহানের দিকে তাকাতেই দেখে তিহান আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তের দৃষ্টিতে দৃষ্টি মিলল দুজনের। সঙ্গে সঙ্গে আয়াত নিজের দৃষ্টি সরিয়ে নিল। শুকনো ঢোক গিলে বলল, আপনি না কিছু বলবেন বলবেন বলেছিলেন। যা বলবেন তাড়াতাড়ি বলুন। সুখ রুমে একা উঠে গেলে নড়তে চড়তে বিছানা থেকে পড়ে যেতে পারে। পরে মাথায় বড় বড় ডিম উঠে যাবে। আয়াতের কথা শুনে তিহান হেসে ফেলল। ওর দিকে কিছু সময় তাকিয়ে থেকে ধীরে ধীরে ওর মাথায় হাত রাখলো। এতে আয়াত অবাক দৃষ্টিতে তিহানের দিকে তাকালো। তিহান হালকা হেসে বলে, বয়সের তুলনায় অনেক বেশি বড় হয়ে গেছিস। আয়াত হালকা হেসে বলে, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। বলে নিজের মাথা থেকে তিহানের হাত সরাতে চাইলে পারল না। তিহান শক্ত করে ধরে আছে। আয়াত কপালে ভাঁজ ফেলে বলে, কি করছেন? এসব, মাথা থেকে হাত সরান। আর কিছু বলার আগেই তিহান আয়াতের মাথাটা টেনে এনে নিজের বুকের সাথে চেপে ধরে। আহাম্মক এমন ঘটনায় আয়াত হতবম্ব, বাকরুদ্ধ। সে মোটেও তিহানের থেকে এটা আশা করে নাই। তিহান শক্ত করে নিজের সাথে চেপে ধরল আয়াতকে। আয়াত ছটফট করতে থাকলো তিহানের বাঁধন থেকে ছুটার জন্য, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। তিহান আয়াতকে নিজের বুকের সাথে চেপে ধরে হঠাৎ কেমন বাচ্চাদের মতো কেঁদে ওঠে। তিহানের কান্নার শব্দ শুনে আয়াতের ছটফট করা বন্ধ হয়ে যায়।
সে কি সত্যি শুনছে? তিহান কাঁদছে। সত্যি কি কাঁদছে? তিহান যত পারল আয়াতকে নিজের সাথে মিশিয়ে নিল। চোখের পানি ফেলে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে, আমি সরি ব্ল্যাক ডায়মন্ড। আমি সত্যি সরি। বিশ্বাস কর, আমি জানতাম না তুই প্রেগনেন্ট ছিলি। আমি বুঝতে পারি নাই তোর মধ্যে আমার রক্ত ছিল। আমি কি করে বুঝতাম বল? আমি তোকে সে সময় ওষুধ দিয়েছিলাম। আমি কি করে জানবো তুই ওষুধগুলো খাবি না, ফেলে দিবি? আমি তো নিশ্চিন্তে ছিলাম। আমি তোকে ছেড়ে কোথাও যাইনি, বিশ্বাস কর। আমার পরিস্থিতি এমন ছিল যার জন্য আমাকে যেতে হয়েছে। তোকে কষ্ট দিতে চাইনি আমি। আমি যাওয়ার সময় তোকে বলে যেতাম, কিন্তু বিয়েতে হ্যাঁ করার জন্য তোর উপর অনেক রাগ উঠেছিল। তখন তো তোর বিয়ের বয়স ছিল না, আর না এখনো তোর বিয়ের বয়স হয়েছে। তুই আমার থেকে আমার কোনো কথা শুনতে চাস না। যদি শুনতি একটিবার আমার কথা, তাহলে আজ তোর আর আমার ভবিষ্যৎটা অন্যরকম হতো। বিশ্বাস কর ব্ল্যাক ডায়মন্ড, যদি আমি একটিবার জানতাম সুখ আসতে চলেছে, তাহলে আমি যেখানেই ছিলাম আমি ছুটে আসতাম। আমি পরিস্থিতির শিকার ব্ল্যাক ডায়মন্ড। আমি অনুতপ্ত। আমাকে ক্ষমা কর প্লিজ। আমি ভাবতে পারছি না সুখ পেটে থাকা কালীন তোর কেমন কেটেছে। আমি জানি অনেক কষ্ট হয়েছে তোর। আমাকে ক্ষমা কর, আমি ছিলাম না তোর পাশে। প্লিজ ব্ল্যাক ডায়মন্ড, আমাকে ইগনোর করিস না, কথা বল আমার সাথে। আমাকে মাপ কর। প্লিজ বল, কি করলে তুই আমাকে মাপ করবি বল। আমি এইভাবে থাকতে পারবো না। তুই আমার সাথে কথা বলছিস না। সুখকে কোলে নিতে পারছি না, তা আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমার সাথে আগের মতো কথা বল। সুখকে আদর করতে দে। আমি তোকে অনুরোধ করছি, মেয়েটার থেকে আমাকে আলাদা করবি না প্লিজ। কান্নার জন্য কথাগুলো আটকে আটকে আসছে তিহানের, যার জন্য আয়াতের তিহানের কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে। তিহান চোখের পানি ফেলতে ফেলতে আয়াতের দিকে তাকায়। আয়াতের দুই গালে হাত রেখে কান্নারত কণ্ঠে বলে, চল সুখকে নিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলে। কথা দিচ্ছি আর কোনোদিন তোকে কষ্ট দেব না। অন্য স্বামীদের মতো আমিও তোর সকল কথা শুনবো। তুই উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। চল না ব্ল্যাক ডায়মন্ড, একটা সুন্দর ভবিষ্যৎ গড়ি। বলে ছলছল চোখে আয়াতের দিকে তাকালো। তিহানের এমন পাগলামো দেখে আয়াতের চোখ ভিজে ওঠে। নিজের হাত দিয়ে যত্ন করে তিহানের চোখের পানি মুছে দেয়। তারপর অতি শীতল গলায় বলে, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগে। আপনি কোথায় গিয়েছিলেন? কেন গিয়েছিলেন? আর কেন আমাদের বলে যাননি? কেন আমাদের একটা খোঁজ নেন নাই? এসবের উত্তর চাই আমার। এর আগে আমি কিছুই বলতে পারছি না তিহান ভাই। তিয়ান নিজেকে সামলিয়ে কিছু সময় চুপ থাকে, তারপর বলে, তুই তো জানিস আমি রাজনীতির সাথে যুক্ত। আর মন্ত্রী রায়হান ইমতিয়াজ, সে আমার অভিভাবকের মতো ছিল আমার সাথে। আমার স্বপ্ন আমি একদিন মন্ত্রী হব। আর এই স্বপ্ন বাস্তব করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী আমি কাজ করে যাচ্ছিলাম, পরিকল্পনাগুলো এগিয়ে নিচ্ছিলাম। কিন্তু রাজনীতির ময়দানে তো সহজ না। আমি ছিলাম বিপক্ষ দলের চোখের কাঁটা। ওরা জানতো আমি থাকলে ওদের বহু ষড়যন্ত্র ভেস্তে যাবে। তাই আমাকে সরাতে ওরা এক জঘন্য ফাঁদ পেতেছিল। আমার নামে তারা মিথ্যা দেশীয় টাকা পাচারের মামলা দেয়, এমনকি একের পর এক খুনের মামলায় জড়িয়ে দেয় আমার নাম। ভাবতে পারিস, একজন ভবিষ্যৎ মন্ত্রী যে কিনা মানুষের জন্য লড়তে চায়, তার নামের পাশে এসব কালি লাগানো শুরু হয়। যদি জনগণ জানতে পারে এইসব, তাহলে ভবিষ্যতে আমি কি তাদের মন্ত্রী হতে পারবো? কখনোই না। আমি জানতাম এই সময়টা একটু ভুল সিদ্ধান্তই আমার স্বপ্ন ধূলিসাৎ করে দিতে পারে। রায়হান ইমতিয়াজ নিজে আমাকে বলেছিল, এই মুহূর্তে গা ঢাকা দে, সময় নে, আমি সব ঠিক করে ফেলবো। তখন তোর আমার নতুন নতুন বিয়ে হয়েছে। মন মেজাজ সব উলটপালট। কাউকে কিছু না জানিয়ে সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিই। হ্যাঁ, আমি রেগেছিলাম আমার মা বাবার উপর, যারা আমাকে জোর করে এই বিয়েতে রাজি করায়। তোর উপর সবচেয়ে বেশি রাগ ছিল। তাই তো যেই না সুযোগ পেলাম, কাউকে কিছু না বলে শুধু দাদিকে জানিয়ে সিঙ্গাপুর চলে গেলাম। তখন বুঝতে পারিনি আমার অনুপস্থিতিতে আমাদের জীবনটা এত পাল্টে যাবে। ফিরে এসে যখন জানলাম তুই মা হয়েছিস, সুখ এসেছে আমাদের জীবনে, তখন মাথা ঠিক রাখতে পারিনি। মনে মনে দাদির উপরও প্রচণ্ড রাগ করেছিলাম। ভেবেছিলাম কেন কিছু বলল না আমাকে, কেন জানালো না আয়াত একা কত কিছু সামলাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারলাম দাদি যা করেছে আমার ভালো চেয়েই করেছে, তোর জন্য, আমার জন্য। হয়তো সে জানতো তখন কিছু বললে আমি ফিরতাম না, কিংবা পরিস্থিতি সামলাতে পারতাম না। আজ আমি জানি আমার না থাকাটা শুধু তোর জন্য না, আমার নিজের জন্য একটা বড় শাস্তি ছিল।
কথাগুলো শুনে আয়াত সোজা মূর্তির মতো বসে রইল। তিহানও চুপচাপ বসে রইল। আয়াতকে সময় দিল ভাববার জন্য। বেশ কিছু সময় চুপ থেকে আয়াত তিহানের দিকে তাকালো, বলল, আপনি চান আমি আপনাকে ক্ষমা করি? হ্যাঁ, চাই। তাহলে রাজনীতি করা ছেড়ে দিন। যেদিন রাজনীতি থেকে আপনি সম্পূর্ণ মুক্তি হবেন, সেদিন আপনাকে আমার আর সুখের জীবনে স্বাগতম করব। এর আগে আপনি আমার আর সুখের থেকে সম্পূর্ণ দূরত্ব মেনে চলবেন। রাজনীতি অনেক ভয়ানক জিনিস। আপনার দাদাও রাজনীতির জন্য নিজের জীবন হারিয়েছে। আপনিও সেই নৌকায় পা দিচ্ছেন। আপনি বলেছেন না আমাকে আপনাকে সুখকে নিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ গড়বেন। যদি চান সত্যি আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হোক, তাহলে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আনুন। সুখকে জন্ম দেওয়ার সময় আমি আপনাকে পাশে পাই নাই শুধুমাত্র আপনার রাজনীতির জন্য। সুখের জন্মের পর থেকে বাবা থেকেও বাবার ভালোবাসা থেকে দূরে ছিলেও শুধু রাজনীতির জন্য। আমি চাই না ভবিষ্যতেও এমন কিছু হোক। আপনার জন্য আমি আর আমার মেয়ে আর কোনো প্রকার কষ্ট পেতে চাই না। সময় দিচ্ছি, সিদ্ধান্ত এখন আপনার। কথাগুলো বলে আয়াত এক মুহূর্ত আর বসে রইল না। চুপচাপ হেঁটে নেমে গেল ছাদ থেকে। তিহান নিঃশব্দে বসে রইল। আয়াতের পায়ের শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে গেলেও তার বলা প্রতিটি শব্দ যেন এখনো ছাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। সে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে রইল বেশ কিছুক্ষণ। তার বুকের ভেতরটা কেমন ধীরে ধীরে ভার হয়ে আসছে। নিজেকে স্বাভাবিক রাখতে পকেট থেকে সিগারেট বের করলো, কিন্তু সেটা হাতে নিয়েই থেমে গেল। সিগারেটের দিকে তাকিয়ে মুহূর্তে সুখ আর আয়াতের সাথে তার সুন্দর একটা ভবিষ্যৎ কল্পনা করে ফেলে। সকাল ৭টা। রান্নাঘরের নিচে বসে খালেদা বেগম চুপচাপ রুটি বেলছেন। তার পাশে ছোট্ট সুখ নিজের খেলনা নিয়ে খেলছে। পুরো বাড়ি তখনও ঘুমে আচ্ছন্ন। আজিজুল সাহেব নামাজ পড়ে এখনো ফেরেননি। তিশা ও তিহান দুজনেই ঘুমে ডুবে। আর আয়াতও গভীর ঘুমে। কিছুক্ষণ আগে আয়াতের রুমে গিয়েছিলেন খালেদা বেগম। দেখেন আয়াত ঘুমিয়ে আছে আর তার পাশে সুখ খেলা করতে করতে কখনো মায়ের চুল টানছে, কখনো গালে খামচি মারার চেষ্টা করছে। মেয়েটাকে একা ফেলে রাখা যায় না বুঝে খালেদা বেগম তাকে ফ্রেশ করিয়ে নিজের সঙ্গে নিয়ে এসেছেন রান্নাঘরে। সুখ প্রথমে নিজের খেলনা নিয়ে মেতেছিল, কিন্তু হঠাৎই খেলার ঝোঁক চলে গেল আটার দিকে। সে ছোট্ট ছোট হাত ঢুকিয়ে দিল একেবারে বাটি ভরা আটায়। খালেদা বেগম আঁতকে উঠে বললেন, আরে বাবা, এ কি করলি? সুখের হাত সরাতেই সে কেঁদে উঠল গুনগুন করে। উনি তখন হালকা হেসে ছোট্ট দুটো আটার টুকরো করে নাতনির হাতে দিয়ে বললেন, নাও, এখন এগুলো দিয়ে তুমি রুটি বানাও। সুখ কি বুঝলো কে জানে, কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো হাতে পেয়ে খুশিতে মুখ ভরে উঠল তার। হাসতে হাসতে মুখ দিয়ে মা মা বা বা বলতে থাকে। আঙ্গুলে আটার দলা নিয়ে সে এখন নিজের দুনিয়ায় মগ্ন। তা দেখে খালেদা বেগমের মুখে হাসি ফুটে ওঠে। এমন সময় পাশে রাখা মোবাইলটা কাঁপতে শুরু করে। ভিডিও কল। স্ক্রিনে ভেসে উঠেছে একটি নাম, সামির। সন্তানের মুখ দেখার আশায় সাথে সাথে কল রিসিভ করলেন। অপর পাশে দেখা গেল লন্ডনে নিজের বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা সামিরকে। মাকে দেখে মুখে হাসি নিয়ে সামির বলে, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? খালেদা বেগম মনোমুগ্ধকর হাসি হেসে বললেন, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? সেই সকালে বিছানায় কেন? আহ আম্মু, বাইরে বরফ পড়েছে, এই ঠান্ডায় বিছানা ছাড়তে ইচ্ছে করছে না একদম। আর এখানে এখন রাত। ও আচ্ছা, শুয়ে থাক বাবা, ঠান্ডা লাগবে, নিজের খেয়াল রাখবি। হে হে, রাখবো। চাচ্চুকে দেখার জন্য আয়াতকে কল দিয়েছিলাম, ধরলো না। ঘুমাচ্ছে ও। আয়াত ঘুমালে কিছু টের পায় না তো। দাঁড়া, তোকে তোর চাচ্চুটাকে দেখাই। বলেই ক্যামেরা ঘুরিয়ে দিলেন ছোট্ট সুখের দিকে। ছোট্ট মেয়েটা তখন পুরো শরীর জুড়ে আটা মেখে বসে আছে। যে দুইটা ছোট টুকরা হাতে দিয়েছিল তা দিয়ে সে এখন রুটি বানানোর চেষ্টা করছে। স্বামীর দেখে হেসে ফেলে বলে, আল্লাহ আল্লাহ, চাচ্চুর এই অবস্থা কেন? ভূতের মতো লাগছে তো। কথাটা শুনে খালেদা বেগমও হাসলেন। অনেকক্ষণ মা ছেলের মিষ্টি আলাপের সময় কেটে যায়। এক পর্যায়ে সামির বলল, কাল রাতে তিশার সাথে কথা বলেছিলাম, বিয়ের ব্যাপারেও জিজ্ঞেস করেছিলাম। কথাটা শুনে খালেদা বেগম নড়ে চড়ে বসলেন। বললেন, কি বলল? পছন্দ আছে কারো? কোনো বিয়ের? কেন বিয়ের কথা শুনলে শুধু পালাই পালাই করে? তা কিছু বলেছে? স্বামীর এক পাশ থেকে অপর পাশ ফিরে শুয়ে বলে, জিজ্ঞেস করেছে কিন্তু স্পষ্ট কিছু বলে না। আমার মতে তোমারই উচিত ওর সঙ্গে একা বসে খোলামেলা কথা বলা। কথাটা শুনে খালেদা বেগম ফোঁস করে শ্বাস ফেলল। ক্ষিপ্ত গলায় বলল,
আল্লাহ কপাল করে ৩টা ছেলে-মেয়ে দিয়েছে। একটা বিয়ের কথা শুনলে পালায়, আরেকজন তো তার কথা আর বললামই না। একটু থেমে সংযত গলায় বললেন, "আর তুই? তোর কথা বাদই দিলাম। তুই তো পণ করেছিস বিয়ে করবি না, দেশে আসবি না।" সামির হাসল। "৩ মাস আম্মু, শুধু ৩ মাস। তারপর তোমাদের কাছে ফিরবো। তারপর আমরা ৩ জন মিলে তোমাকে অনেক জ্বালাবো। আল্লাহ ধৈর্য দিও আমায়। আর একটা কথা, তোর জন্য মেয়ে দেখা শুরু করব নাকি? বিয়ের বয়স তো তোরও হয়েছে। আর একটা কথা শুনে রাখ, আমি কিন্তু কোনো বিদেশি বৌমা চাই না। আমি একজন খাঁটি বাঙালি বউ চাই। বিদেশেই তো আছিস এত বছর, তাই বললাম কেউ থাকলে তাকে সেখানেই রেখে আসবি।" কথাটা শুনে স্বামী শব্দ করে হেসে ওঠে। স্বামীর একটু দুষ্টুমি করে বলল, "তাহলে তো তোমার জন্য বিদেশি বউ আনতেই হবে। রেডি থেকো আম্মু।" এই কথা শুনে খালেদা বেগম স্বামীরের বাচ্চা বলে চিল্লিয়ে উঠলেন। এইভাবে হাসি খুনসুটি করে বেশ সময় নিয়ে কথা বলল মা ছেলে। প্রায় সকাল 11টা বাজে আয়াত সকালের নাস্তা করতে বসেছে। আজ আর স্কুল যাওয়া হয় নাই তার। খালেদা বেগম রুটি, আলু ভাজির সাথে ডিম একটা আর দুধ 1 গ্লাস আয়াতকে খেতে দিয়েছে। আপাতত খাবার টেবিলে আয়াত একা। খালেদা বেগম শুকে নিয়ে রুমে গিয়েছে। খাবার আয়াতের গলা দিয়ে নামছে না। হাতে রুটি নিয়ে ভাজির দিকে তাকিয়ে নিজের আনমনে কিছু একটা ভেবে চলেছে। আয়াত নিজের মনে মনে বলে, আচ্ছা, সুখকে তিহান ভাইয়ার থেকে দূরে রেখে আমি কোনো ভুল করছি না তো? আমি তো নিজেই চাইতাম সুখকে বাবার ভালোবাসা দিতে, তাহলে এখন কেন এমন করছি? নিজের রাগ অভিমানের জন্য আমি বাবা মেয়েকে আলাদা করে রেখেছি। এটা তো অন্যায়, তাই না? আমি যদি এমনই করতে থাকি তাহলে তো সুখের চোখে আমি খারাপ হয়ে যাব। না, না, এমনটা আমি হতে দিতে পারি না। না, না, এমনটা আমি হতে দিতে পারি না। তাছাড়া তিহান ভাইয়া তো নিজের ভুল স্বীকার করেছে। মাপ চেয়েছে আমার কাছে। উনি তো পরিস্থিতির শিকার। আমি তো ওনাকে দোষ দিতে পারি না। আমি তো শুধু তিহান ভাইয়াকে সামান্য কষ্ট দিতে চেয়েছিলাম। সন্তানকে কাছে পেয়ে ছুতে না পারার কষ্ট, কারণ ওনার উপর আমার অনেক অভিমান জমেছিল। তিহান ভাইয়া ঠিক বলেছিল, যদি ওনার কথা শুনতাম তাহলে হয়তো আজ সবকিছু ঠিক থাকতো। কথাগুলো ভেবে আয়াত দীর্ঘশ্বাস ফেলে। সিদ্ধান্ত নিয়েছে বাবা মেয়েকে সে আর আলাদা করবে না। এমন সময় সুখকে কোলে নিয়ে খালেদা বেগম আসে। আয়াতকে নাস্তা করতে না দেখে বলে, এভাবে মূর্তির মতো বসে আছিস কেন? নাস্তা কর তাড়াতাড়ি, সুখ কাঁদছে, খিদে পেয়েছে ওর। সেই কবে খাইয়েছিস মেয়েটাকে কে জানে? মাকে দেখে সুখ আর খালেদা বেগমের কোলে থাকতে চাইল না। আয়াতের দিকে হাত বাড়িয়ে দিয়ে কেঁদে উঠল কোলে নেওয়ার জন্য। তা দেখে আয়াত সুখকে কোলে নিল। খালেদা বেগমকে বলল, তিহান ভাইয়াকে দেখেছো আম্মু? খালেদা বেগম গ্লাসে আয়াতের জন্য পানি ঢালতে ঢালতে বলল, না, সকাল সকাল কোথায় বেরিয়েছে দেখেছি, নাস্তাও করে যায়নি। কথাটা শুনে আয়াতের কপাল কুঁচকে গেল। কোথায় গিয়েছে উনি? পরপর মনে পড়ল আয়াত বলেছিল তিহানকে রাজনীতি ছাড়তে। এটা নিয়ে আবার ওই সাবেক মন্ত্রী রায়হান ইমতিয়াজের সাথে দেখা করতে চলে যায়নি তো? তিহান ভাইয়া সত্যি সত্যি রাজনীতি ছাড়তে পারবে তো? রায়হান ইমতিয়াজের ব্যক্তিগত কার্যালয়, সকাল 8টা 45 মিনিট। রুমে একটা রাজকীয় কাঠের ডেস্ক, দেয়ালে দেশের পতাকা, সোনালি কারুকার্য করা শোভাময় চেয়ারটিতে বসে আছেন রায়হান ইমতিয়াজ, সাবেক মন্ত্রী, একজন তীক্ষ্ণ চিন্তার কৌশলী রাজনীতিবিদ। চোখে ভারী গ্লাস, চুল সাদা হয়ে এলেও কণ্ঠে এখনো আগুন। দরজার সামনে দাঁড়িয়ে তিহান, পরনে কালো শার্ট, চোখে গভীর ক্লান্তি, ভেতরে দ্বিধার ঝড়, তবুও মুখে দৃঢ়তা। রায়হান ইমতিয়াজ গম্ভীর গলায় বললেন, তুই চুপচাপ সকালে ফোন করে বললি দেখা করতে হবে। বস, এখন বল কি হয়েছে? তিহান ধীর পায়ে এগিয়ে এসে বসলো। মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি রাজনীতি ছাড়তে চাই। এক পলকেই কফির কাপ থেমে গেল রায়হান ইমতিয়াজের হাতে। চোখ সরু করে তাকালেন ছেলেটার দিকে। তুই ঠিক কি বললি? তিহান এবার সোজা হয়ে বসে দৃঢ় কণ্ঠে নিয়ে বলল, আমি রাজনীতি থেকে সরে যেতে চাই স্যার। আমার মেয়ে আর আমার স্ত্রী তারা আমাকে ফিরে চায়। আমি চাই ওদের সঙ্গে একটা শান্তিপূর্ণ জীবন। রায়হান ইমতিয়াজ হালকা হাসলেন, বললেন, তুই খুব ভালো করে জানিস কেউ একবার রাজনীতিতে ঢুকলে সহজে সেখান থেকে বের হতে পারে না। আর বের হলে তাকে শত্রুরা বাঁচতে দেয় না। এখন তোর কাছে ক্ষমতা আছে, যার ফলে তুই শত্রুপক্ষের সাথে লড়াই করতে পারবি। কিন্তু একবার রাজনীতি ছাড়লে তুই অসহায় এতিমের মতো হয়ে যাবি। আজ যদি তুই মাঠ ছেড়ে দিস, কাল তোর জায়গাটা কেউ নিয়ে নিবে। তখন শুধু তুই না, তোর পরিবারও বিপদে পড়বে। ওরাও জানে তুই কে।
তিহান চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলল। আমি জানি, আমি জানি আমি কোথায় পা রেখেছিলাম, কিন্তু আমি এখন আমার সন্তানের ভবিষ্যতের কথা ভাবছি স্যার। আমার স্ত্রীও বলেছে আমি যদি রাজনীতি ছাড়ি, ও আমার জীবনে আবার ফিরে আসবে। ও আমাকে ক্ষমা করবে। আমি সেই সুযোগটা চাই। রায়হান ইমতিয়াজ এবার উঠে দাঁড়ালেন। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, তুই যদি আজ রাজনীতি ছাড়িস, আমি তোকে আর রক্ষা করতে পারবো না। এই দেশের রাজনীতি কাউকে ছেড়ে দেয় না। তুই রাজনীতি ছেড়ে দিলেও রাজনীতি তোকে ছেড়ে দিবে না তিহান। সামনে আমাদের ইলেকশন, আর এখন তোর মুখে এইসব কথা মানায় না তিহান। যখন আমি মন্ত্রী ছিলাম তখন আমি কি আমার পরিবারকে সময় দেই নাই? আমিও তো আমার পরিবারকে সময় দিয়েছি, তাদের ভালোবাসা দিয়েছি। তুইও সব দিক সামলাতে পারবি তিহান। ভেবে দেখ, তোর রাজনীতি ছাড়া মানে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ধ্বংস করা। তিহান উঠে দাঁড়ালো, বলল, আমি জানি, কিন্তু আমি জানি এটাও পরিবার ছুঁড়ে ফেলে দিয়ে আমি কিছুই জিততে পারবো না। আজ যদি মেয়েকে পাশে না পাই, স্ত্রীর চোখে নিজের জন্য ঘৃণা দেখি, তাহলে মন্ত্রিত্ব আমার কাছে মূল্যহীন হয়ে যাবে। আমি ক্ষমতা চাই না স্যার, শান্তি চাই। আমি যদি রাজনীতি না ছাড়ি, তাহলে আমি আমার মেয়েকে কখনো ছুঁতে পারবো না। আমার ব্ল্যাক ডায়মন্ডকেও পাবো না আমি। এটা কিভাবে হতে দিতে পারি? রায়হান ইমতিয়াজ চুপ। দীর্ঘক্ষণ জানালার বাইরে তাকিয়ে থাকলেন। তারপর হালকা গলায় বললেন, তোর জায়গায় অন্য কেউ হলে আমি আজ ওকে মুছে দিতাম। কিন্তু তুই আমার নিজের হাতে গড়া সৈনিক। যদি তুই সত্যি এই সিদ্ধান্তে অটল থাকিস, আমি তা হতে দেব না। সহজ না রাজনীতি ছাড়া। নিজের পরিবারকে রক্ষা করতে হলে তোকে রাজনীতির সাথে যুক্ত থাকতে হবে। আর যদি তুই সত্যি রাজনীতি ছাড়তে চাস, তাহলে নিজের পাশাপাশি নিজের পরিবারের জন্য কবর খুঁড়ে রাখ। তিহান মাথা নিচু করে বসলো, কেমন ভাঙা গলায় বলল, আমি বুঝতে পারছি না আমি কি করব। সুখ, ব্ল্যাক ডায়মন্ডের দূরত্ব আমি সহ্য করতে পারবো না। রায়হান ইমতিয়াজ কফি নিয়ে জানালার দিকে তাকিয়ে থাকলেন। তিহানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোর দাদাও তোর মতো একই ভুল করেছিল তিহান। নিজের পরিবারের জন্য রাজনীতি ছাড়তে গিয়ে নিজেই পৃথিবী ছাড়লো। আজ একই ভুল তুইও করবি। তুই চলে গেলে তোর পরিবারটার কি হবে তা একবার ভাব। আয়াত ছেলে মানুষ, রাজনীতি সম্পর্কে ওর কোনো ধারণা নাই বলে ও তোকে এমন কথা বলেছে। গিয়ে বোঝা ওকে। গিয়ে বল, সে যদি তোকে ছাড়া থাকতে পারে, তাহলেই তুই রাজনীতি ছাড়বি, এর আগে না। তিয়ান চুপচাপ মাথা নিচু করে বসে রইল। জীবনের এমন কোনো মোড়ে সে দাঁড়িয়ে আছে, সেটাই ভাবতে পারছে না। রায়হান ইমতিয়াজ তিহানের দিকে এক পলক তাকিয়ে বলে, সময় দিচ্ছে তোকে ঠান্ডা মাথায় সবকিছু ভেবে আবার আমার কাছে তোর সিদ্ধান্ত জানানোর। আর একটা কথা শুনে রাখ, একজন মন্ত্রী হয়ে একজন সৎ ও দায়িত্ববান স্বামী, বাবা হওয়া যায়। বিছানার উপর দাঁড়িয়ে আছে ছোট্ট এক রাজকন্যা। তার কোমরে ঘন ফুলের মতো সাদা ও সোনালি ফ্রকের ঢেউ। মাথায় একটি ছোট্ট মুকুট, একদম পরীর মতো দেখাচ্ছে তাকে। গোলগাল মুখে খুশির আভা, চোখে লাজুক দীপ্তি, আর ঠোঁটে একটুখানি মিষ্টি হাসি। এই মেয়েটি সুখ। আজ তাকে আয়াত সাজিয়েছে অন্যরকম ভালোবাসা আর যত্ন দিয়ে। কারণ আজ সুখের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সে তার বাবার সঙ্গে প্রথমবারের মতো পরিচয় হতে যাচ্ছে। এর আগে বাবা থাকার পরেও সুখকে বাবার কাছে ঘেঁষতে দেয় নাই আয়াত। এটা তার ভুল ছিল, যার কারণে সে অনুতপ্ত আজ। সে বাবা মেয়ের মিলন করিয়ে দেবে। কেউকে কেউকে কাউকে কারোর থেকে দূরে রাখবে না। সকল দূরত্ব মিটিয়ে দিবে। তাই তো সুখকে আজ এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সে। সময়টা তখন রাত ৭টা হবে। আর ধীরে ধীরে সুখকে সাজিয়ে দিচ্ছে। ছোট্ট চুলে আলতো করে ক্লিপ লাগিয়ে মাথায় পরিয়ে দিল একটি ছোট্ট মুকুট। আয়াতের কণ্ঠে এক ধরনের অস্থিরতা, কিন্তু চোখে অপার মমতা। আয়াত নিঃশব্দে বলে উঠল, আমার রাজকন্যাকে আজ তার রাজপুত্র বাবার সাথে পরিচয় করাবো। এতদিন দূরে ছিল বাবা মেয়ে, আজ না হয় একটু কাছাকাছি আসো। সুখ যেন কিছুই না বুঝেও মায়ের চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। আজ সুন্দর করে সুখকে সাজিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠতেই তিশার সাথে দেখা হলো। তিশা কপাল কুঁচকে তাকালো মা মেয়ের দিকে। সুখের দিকে তাকিয়ে হেসে বলল, মাশাল্লাহ, ফুপুকে তো বেশ সুন্দর লাগছে। কোথায় নিয়ে যাচ্ছিস এত সুন্দর করে সাজিয়ে? আদা আয়াত মৃদু হেসে বলল, তিহান ভাইয়ার কাছে নিয়ে যাচ্ছি। কথাটা শুনে তিশা যেন কিছু বলতে চেয়েও বলতে পারল না। আয়াত বলল,
টিয়ার সাথে কথা বলছিলাম আপু। আমরা কাল সন্ধ্যা থেকেই পড়বো তোমার কাছে। সন্ধ্যা। টিয়া রাত বিরাতে আসা যাওয়া করতে পারবে? হ্যাঁ পারবে, পিয়াস ভাইয়া ওকে এনে দিবে, আবার সময় হলে নিয়ে যাবে। পিয়াসকে? টিয়ার বড় ভাই পিয়াস আকবর। তিশা ছোট করে বলল, ও আচ্ছা ঠিক আছে, তুই যা। আয়াত মাথা নাড়িয়ে চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আয়াত সুখকে নিয়ে তিহানের রুমের দরজার সামনে দাঁড়ালো। একবার সুখের দিকে তাকিয়ে চোখ বুলালো ওর সবকিছু ঠিক আছে কিনা। দেখার জন্য না, সব ঠিক আছে, পুরো রাজকন্যার মতো লাগছে। আয়াত শব্দ করে সুখের গালে চুমু খেলো। তারপর নিজেকে পরিপাটি করে দরজায় নক করলো। প্রায় 3 থেকে 4 বার দরজায় নক ও ডাকার পরও ভেতর থেকে কোনো প্রকার সাড়া শব্দ পাওয়া যায় না। এতে আয়াত খানিকটা চিন্তিত হয়ে পড়ে। সুখের দিকে তাকিয়ে বলল, বাবা দরজা খুলছে না কেন বলো তো? অবুঝ সুখ বোকা চাহনি নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকলো। সেও জানে না বাবা দরজা কেন খুলছে না। আয়াত আরো কয়েকবার দরজায় নখ দিয়ে তিহানকে ডাকে। শেষে ভেতর থেকে তিহানের আরচি শব্দটা শোনা যায়। ঘুমে বিহব্বল কণ্ঠ। গভীর ঘুমে মগ্ন থাকার কারণে কিছু শুনতে পায়নি সে। হঠাৎ ঘুম হালকা হতে আয়াতের ডাক শুনে তিহান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। চোখ মুখে ক্লান্তির ছাপ। চোখে যেন ঘুম আর চিন্তার এক অদ্ভুত মিশ্রণ। অবস্থা নাজেহাল। একটা দীর্ঘশ্বাস ফেলে কোনো রকম গিয়ে দরজা খোলে। আর দরজা খুলতেই চোখে পড়ে আয়াতের হাস্যোজ্জ্বল মুখটা। তারপর চোখে পড়ে আয়াতের কোলে থাকা ছোট্ট পরীর দিকে। প্রথম কিছু সেকেন্ড যেন থেমে যায় সময়। তিহানি স্থির হয়ে তাকিয়ে থাকলো সুখের দিকে। মেয়েটা এমনই অনেক সুন্দর, তারপর আজকে আরো বেশি সুন্দর লাগছে। তিহান সুখের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে বলে, মাশাআল্লাহ। কথাটা শুনে আয়াত মিশু হাসলো, বলল, ভিতরে আসতে পারি তিহান ভাইয়া? তিহান সুখের থেকে দৃষ্টি সরিয়ে আয়াতের দিকে তাকায়। হাসার হাসার চেষ্টা করে মাথা নাড়িয়ে বলল, হু আয়। অনুমতি পেয়ে আয়াত রুমের ভেতরে ঢুকে। রুমে গিয়ে আয়াত সোজা সুখকে নিয়ে বিছানার মাঝখানে নিয়ে বসিয়ে দেয়। এমনি খালি বসিয়ে রাখলে তো সুখ বসে থাকবে না, তাকে কিছু দিতে হবে। তাই আয়াত আশেপাশে কিছু খুঁজল। বালিশের পাশে তিহানের হাত ঘড়ি রাখা ছিল। আজ সেটা নিয়ে সুখের হাতে দিয়ে বলল, আপাতত এটা নিয়ে খেলা করো। সুখ এমন আজব জিনিসটা দেখে বেশ অবাক হলো। তাই সেটা হাতে নিয়ে এদিক সেদিক উল্টিয়ে দেখতে থাকে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়াতের কর্মকাণ্ড লক্ষ্য করলো তিহান। বুকে হাত বেঁধে আয়াতকে জিজ্ঞেস করলো, কি করছিস এই সব? আয়াত সোজা হয়ে দাঁড়ায়। মুখে হাসি রেখে তিহানের দিকে এগিয়ে আসে। বলে, নিজের মেয়েকে কোলে নিয়ে আদর করতে ইচ্ছে করে না আপনার? তিহান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আয়াতের কথাটা যেন বুকের মধ্যে কোথাও গেঁথে যায়। তার কণ্ঠে কোনো শব্দ নেই, কিন্তু চোখে কেমন একরাশ দুঃখ আর অপরাধ বোধ তার। তিহান মাথা ঘুরিয়ে বিছানায় বসে থাকা ছোট্ট সুখের দিকে তাকায়, যে তিহানের ঘড়ি দিয়ে খেলতে ব্যস্ত। তিহান সুখের দিকে তাকিয়ে কণ্ঠটা ভারী করে খুব নিচু স্বরে বলে, করতে চাই, খুব করতে চাই। নিজের বুকের মধ্যে ভরে রাখতে চাই মেয়েটাকে, ওর কপালে চুমু খেতে চাই। পাগলের মতো শুনতে চাই বাবা ডাকটা। কথাটা শুনে আয়াত বলে, তাহলে নিচ্ছেন না কেন ওকে? আদরে ভরিয়ে দিচ্ছেন না কেন? তিহান সুখের থেকে দৃষ্টি সরিয়ে আয়াতের দিকে তাকায়, বলল, তুই তো চাস না আমি সুখকে কোলে নিই। না চাইলে ওকে এখানে কেন নিয়ে আসতাম তিহান ভাইয়া? তারপর সুখের দিকে ইশারা করে বলে, যান, কোলে নিন নিজের মেয়েকে। তিহান কেমন করে তাকালো আয়াতের দিকে। গলায় যেন কিছু আটকে আছে, কথা আসছে না ভেতর থেকে। কেমন কাপা কণ্ঠে বলে, সত্যি, সত্যি আমি সুখকে কোলে নিতে পারবো? আয়াত উপর নিচ মাথা নাড়িয়ে হেসে বলল, হ্যাঁ সত্যি বলছি, কোলে নিন, বলুন আপনি তার বাবা। হঠাৎই তিহানের চোখ দুটো ভিজে উঠল। নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে কেমন করে কেঁদে উঠল সে। এতে খানিকটা অবাক হয় আয়াত। তিহান চোখের পানি ফেলে কাঁপা কাঁপা পায়ে সুখের দিকে এগিয়ে যায়। সুখের এক কদম সামনে গিয়ে দাঁড়ায় সে। মেয়েটার দিকে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করে, সে কি আসলে বাবা হওয়ার যোগ্য? কথাটা নিজের মনে মনে আওড়ালো অনেকবার। তিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত বলল, কি হলো তিহান ভাইয়া, সুখকে কোলে নিবেন না? তিহান চুপচাপ সুখের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। তারপর আয়াতকে উদ্দেশ্য করে বলে, তুই বলেছিলি রাজনীতি ছাড়লে তারপর সুখকে কোলে নিতে দিবি। আয়াত কিছু সময় চুপ থেকে বলে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে সুখকে কোলে নিন। তিহান আয়াতের থেকে দৃষ্টি সরিয়ে আবার সুখের দিকে তাকায়।
বুকে কেমন চিনচিন ব্যথা হচ্ছে তার, নিঃশ্বাসটা ঘন হয়ে আসছে। সুখ তিহানের ঘড়ি মুখে দিয়ে মাথা তুলে তিহানের দিকে তাকায়। ওর দিকে কিছু সময় তাকিয়ে থেকে অস্পষ্ট সুরে বলে ওঠে, বা বা বা। এই একটি শব্দ যেন তিহানের পুরো পৃথিবীকে বদলে দিল। থমকে দাঁড়িয়ে থাকলো কিছু সময়, সুখের দিকে বেশ কিছু সময় একদৃষ্টিতে তাকিয়ে থাকলো সে। সুখের দিকে আরো কয়েক ধাপ এগিয়ে এলো সে। এক পলক আয়াতের দিকে তাকিয়ে আবার সুখের দিকে তাকায়। কণ্ঠে এক অদ্ভুত মায়া জড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করার মতো সুখকে ডাকে, বাবা বাবা, আমার দিকে তাকাও। সুখ তাকালো বাবার দিকে। মেয়েটার এমন মায়াবী চাহিনি দেখে তিহান কেমন কেঁদে উঠল। ওর দিকে দু হাত বাড়িয়ে দিয়ে কেমন কান্নারত কণ্ঠে বলল, বাবার কোলে এসো, বাবা আর কখনো ছেড়ে যাবে না তোমাকে, কথা দিচ্ছে। একটিবার কোলে এসো বাবার। সুখের অবুঝ শিশুর মতো তাকিয়ে থাকলো তিহানের দিকে। তিহান নিজের শার্টের হাতার মধ্যে নিজের চোখের পানি মুছে প্রথমবারের মতো নিজের সন্তানকে কোলে নিল। এর আগেও নিয়েছে, কিন্তু সেদিন তারা একে অপরের পরিচয় জানতো না। সুখকে ছোঁয়ার সাথে সাথে তিহানের পুরো শরীর যেন কেঁপে উঠল। ছোট্ট শরীরটাকে নিজের বুকের সাথে চেপে ধরে শক্ত করে চেপে ধরে কেঁদে উঠল সে। সুখ মেয়েটা মুহূর্তেই কি করবে বুঝে উঠতে পারল না। তিহান আদরে ভরিয়ে দিল সুখের পুরো মুখ। অসংখ্য চুমু খেলো সুখের পুরো মুখ জুড়ে। এত জবরদস্তি সুখের কাছে ভালো লাগলো না দেখে সে কেঁদে উঠল। আয়াতকে দেখে আরো কেঁদে উঠল তাকে কোলে নেওয়ার জন্য। আয়াত এগিয়ে এলো ওদের কাছে। তিহান মেয়েকে নিজের দিকে ফিরিয়ে কান্না থামানোর চেষ্টা করে বলে, এই যে বাবা, কাঁদে না, তাকাও বাবার দিকে। দেখো বাবা এসেছে তোমার কাছে, আর কখনো তোমাকে ছেড়ে যাবে না। কাঁদে না বাবা, দেখো আমাকে। সুখের চোখে পানি নিয়ে বাবার দিকে তাকিয়ে থাকলো। অল্প কেঁদেই মেয়েটা তাতেই চোখ আর নাকের ডগায় লাল হয়ে উঠল। তিহান আলতো করে মেয়ের নাকের ডগায় চুমু খেলো। সুখের দিকে তাকিয়ে অনুরোধ সুরে বলল, আরেকবার বাবা বলো, ডাকো বাবা, বলো আর একটিবার বলো বাবা। সুখ কিছু সময় তিহানের ঠোঁটের দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার আয়াতের দিকে তাকিয়ে কেঁদে উঠল। দু হাত বাড়িয়ে দিল সে কোলে নেওয়ার জন্য। আয়াত তিহানকে উদ্দেশ্য করে বলে, সুখকে একটু সময় দিন, ও আপনার কোলেও থাকবে, বাবা বলেও ডাকবে। আপনাকে এতদিন দেখলেও কাছ থেকে দেখে নাই বিধায় এমন করছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এখন আমাকে দিন, হয়তো খিদে পেয়েছে তাইও অমন করছে। বলে সুখের দিকে দুই হাত বাড়িয়ে দিল। তিহান না চাইতেও সুখকে আয়াতের কোলে তুলে দিল। মায়ের কোল পেয়ে শান্ত হলো সুখ। মায়ের কাঁধে মাথা রেখে মুখে বুড়ো আঙ্গুল ঢুকিয়ে দিল। ঘণ্টাখানিকও লাগে নাই সুখের বাবার সাথে মিশে যেতে। রাতের খাবার খেয়ে তিহান আয়াতের রুমে এসেছিল। এসে মেয়ের সাথে ভাব করে ফেলেছে সে। মেয়েকে কোলে নিয়ে একবার শূন্যে তুলছে, আবার নিজের কাছে আঁকড়ে ধরছে। এতে সুখ খিলখিল করে হেসে উঠছে বারবার। আয়াত চেয়ারে বসে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখছে আর হাসছে। তিহান মেয়েকে খাটে শুইয়ে দিয়ে মেয়ের বুকে সুড়সুড়ি দিচ্ছে আর মুখ তুলে মেয়ের সাথে কথা বলছে। সুখও বাবার সাথে তাল মিলিয়ে কী সব হাবিজাবি বকছে, যা আয়াত তিহান কারোর মাথায় ঢুকছে না। ওরা মজা করতে করতে রাত 11:40 সময় হলো। বাবাকে পেয়ে সুখের চোখে আজ ঘুম নেই। আর তিহান আজ রাত ঘুমাবে কিনা সন্দেহ আছে, কিন্তু আয়াতকে তো ঘুমাতে হবে। আজকে ও স্কুলে যায়নি, দেরি করে ঘুমালে কালকেও হয়তো যেতে পারবে না। আয়াত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তিহান বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছে আর সুখ তার পেটের উপর বসে আছে। তিহান সুখের দুই হাত নিজের দুই হাত দিয়ে ধরে আছে আর মেয়ের সাথে এই 2 বছর কি কি করেছে সব কথা খুলে বলছে। আর সুখকে বড় বড় চোখ করে বাবার দিকে তাকিয়ে আছে, যেন সব কথা শুনছে আর অবাক হচ্ছে। আয়াত ওদের দিকে কেমন করে কিছু সময় তাকিয়ে থাকলো। তারা ভুলেই গিয়েছে এখানে বাবার বউ আর মেয়ের মাও আছে। কেমন জানি হিংসা হলো আয়াতের। কোনো কথা না বলে মুখ কালো করে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল তিহানের পাশে। তিহানের দিকে পিঠ করে শুলো সে। তিহান সুখের সাথে কথা বলতে বলতে এক পলক তাকালো আয়াতের দিকে, তারপর আবার মেয়ের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। সুখের মনে হলো বাবা এত কথা বলছে, এখন তারও কিছু বলা উচিত। তাই সেও তিহানের কথার পরপর উ আ উ হু হা বলতে শুরু করলো। রাত 1টার দিকে তিনজনের মাঝে ঘুম নামে শান্তির মতো। তিহান সুখকে বুকের মাঝে জড়িয়ে রেখেছে, যেন হারিয়ে ফেলা স্বপ্নকে খুঁজে পেয়েছে অবশেষে।
আয়াত ওদের দিকে কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে থাকলেও ঘুমের মাঝে আস্তে আস্তে নড়ে চড়ে তিহানের দিকে সরে আসে। এক পা গিয়ে পড়ে তিহানের গায়ে। তিহান তা টের পায় কিন্তু সরায় না, বরং বুকের ভেতর এক অজানা প্রশান্তি নিয়ে চোখ বুজে রাখে। আজকের রাতটা অন্যরকম। আজ কোনো শর্ত নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা ছোট পরিবার, একটা বাবা মেয়ে মায়ের শব্দহীন ভালোবাসা। ঘড়ির কাঁটায় তখন সকাল বার বরাবর ৯টা। আয়াত সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের বেনি করতে ব্যস্ত সে। বেনি করতে করতে আয়াত একবার বিছানায় তাকায়, দেখে তিহান আর সুখ এখনো গভীর ঘুমে মগ্ন। তিহান রাতে যেভাবে সুখকে বুকের উপর রেখে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে ঘুমিয়েছিল, এখনো ঠিক তেমন করেই আছে দুইজনে। আর তো সুখকে দেখে অবাক হচ্ছে। যে মেয়েটা প্রতিদিন একদম ভোরে উঠে চিল্লাপাল্লা করে, সে মেয়েটা আজ এখনো ঘুমাচ্ছে। আয়াত বেশ অবাক হলো এতে। মাথায় বেণি করা শেষে আয়াত ভালোভাবে নিজেকে পরিপাটি করে নিল। টেবিল থেকে নিজের স্কুল ব্যাগ নিয়ে তার এক কাঁধে ঝুলিয়ে রুম থেকে বের হয়ে গেল। খালেদা বেগম রান্নাঘরে কাজ করছিলেন। আয়াত রান্নাঘরে গিয়ে খালেদা বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মু, আমি যাচ্ছি। খালেদা বেগম আয়াতের ডাক শুনে পেছন ফিরে আয়াতের দিকে তাকায়, মৃদু হেসে বলে, ঠিক আছে, সাবধানে যাবি। আর টাকা আছে তোর কাছে? আয়াত মাথা নাড়ল, বলল, হ্যাঁ, সকালে আব্বু দিয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাবি। আয়াত মাথা নাড়িয়ে চলে যেতে লাগলে খালেদা বেগম কি মনে করে আবারও পিছন ডাকলো, বলল, সুখকে খাইয়ে যাচ্ছিস তো? আয়াত কথাটা শুনে থতমত খেয়ে যায়। সুখ ঘুমাচ্ছে দেখে আয়াত আর ওকে খাওয়ায়নি। এখন যদি তা খালেদা বেগমকে বলে, তবে উনি আয়াতের পিঠের ছাল তুলে ফেলবে মেরে। আয়াত শুকনো ঢোক গিলে জোরপূর্বক হাজার চেষ্টা করে বলে, হ্যাঁ, খাইয়েছিলাম। খালেদা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে আয়াতের দিকে তাকালো, বলল, মিথ্যা বলবি না আয়াত, তোর হাবভাব দেখে মনে হচ্ছে না। আয়াত মনে হয় কথাটা শুনে বিরক্ত হলো, তাই বলল, উফ আম্মু, খাইয়ে না গেলে সমস্যা কি? তুমি তো ওর জন্য খিচুড়ি রান্না করো, ওইগুলো খাইয়ে দিলেই তো হয়। ওকে খাওয়াতে গেলে আমার স্কুলে লেট হয়ে যায়। তাই বলে তুই মেয়েটাকে উপোস রেখে চলে যাবি? আর তুই খুব ভালো করেই জানিস ও বুকের দুধ ছাড়া আর কিচ্ছুটি মুখে দেয় না। আয়াত কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলে, খায় না কেন? ও না খেলে তো আমার কিছু করার নাই, তাই না? আর তাছাড়া ওর দুধ বন্ধ করে দিলেই তো হয়, পরে সব খাবে। আয়াতের কথা শুনে খালেদা বেগম রাগে চিল্লিয়ে উঠে বলে, তোর কি মাথার ঠিক আছে আয়াত? সুখের ৮ মাস চলছে আর তুই বলছিস দুধ বন্ধ করাতে? কমপক্ষে সুখকে ২ বছর বুকের দুধ খাওয়াতে হবে, বুঝলি? আয়াত মুখ কালো করে চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। খালেদা বেগম তা দেখে বললেন, আমি লক্ষ্য করেছি দিন দিন সুখের প্রতি তুই উদাসীন হয়ে যাচ্ছিস। ওর দেখাশোনা না করলে তা নিয়ে আমি কিছু বলছি না। আমি যতটুকু পারি করি, কিন্তু মেয়েটাকে শুধুমাত্র খাওয়াতে তোর এত কষ্ট কেন আয়াত? দিনে কয়বার দুধ দিস মেয়েটাকে? না বললে কখনো নিজ থেকে খাইয়েছিস মেয়েটাকে? আয়াত চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। খালেদা বেগমের কথা হয়তো তার কানে গেল না, তাই বলল, তাহলে এখন আমি যাই, লেট হচ্ছে। আয়াত বলে খালেদা বেগম চিল্লিয়ে উঠল, বলল, সুখকে পেট ভরে খাইয়ে যেখানে খুশি সেখানে যা তুই। তুই এখন চলে গেলে মেয়েটা দুপুর পর্যন্ত উপোস থাকবে। যা তাড়াতাড়ি। আয়াত না চাইতেও মুখ কালো করে ধূপধাপ পা ফেলে নিজের রুমের দিকে এগিয়ে গেল। খালেদা বেগম ওর যাওয়ার দিকে কিছু সময় তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, খুব বুঝতে পারছি তোর মনে শয়তানি ঢুকে গেছে, সমস্যা নেই, এই বয়সে এমন শয়তানি সবাই করে, কিন্তু ভুলে যাবি না তোর একটা মেয়ে আছে। আগে সুখ, তারপর বাকি কিছু। আয়াত রুমে গিয়ে শব্দ করে টেবিলে নিজের ব্যাগটা রাখলো। এত জোরে শব্দ হয়েছে যে যার ফলে তিহান সুখ দুজনেই ঘুম থেকে উঠে যায়। বাবা মেয়ে বোকার মতো কিছু সময় একে অপরের দিকে তাকিয়ে থাকলো। সুখ বাবার বুক থেকে উঠে বসে হাত দিয়ে চোখ ডলল। তিহান সুখকে ধরে উঠে বসলো, চোখে এখনো ঘুম তার। আয়াত গড়গড় পায়ে এগিয়ে গেল ওদের দিকে। তিহান ঘুমন্ত কণ্ঠে বলল, কি হয়েছে? কিসের এত শব্দ হলো? আজ সোজা সাপটা বলল, ব্যাগের শব্দ হয়েছে, ব্যাগ জোরে শব্দ করে রেখেছি তাই। তিহান ছোট্ট করে বলল, ও। আয়াত নিজের দুহাত বাড়িয়ে দিয়ে বলল, দেন সুখকে। না, আমার কাছে থাকো। রাখেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন ওকে খাওয়াতে হবে, আমার স্কুলের জন্য লেট হচ্ছে। তিহান আয়াতকে ভালো করে লক্ষ্য করলো, পরনে নীল স্কুল ড্রেস আর চুলগুলো বেনি করা।
তিহান আর কিছু না বলে সুখের গালে চুমু খেয়ে আয়াতের কোলে তুলে দিল। আয়াত সুখকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তিহান পিছন ডাকে বলে, সুখকে নিয়ে কোথায় যাচ্ছিস? আয়াত পিছন ফিরে বলে, ওকে কেন? ওকে খাওয়াতে নিয়ে যাচ্ছি। তিহান বিছানা ছেড়ে উঠতে উঠতে বলে, ওকে রুমে খাওয়ানো যায় না? বাইরে নিয়ে যাচ্ছিস কেন? আয়াত কেমন কাচুমাচু ভঙ্গিতে বলে, রুমে আপনি আছেন যে। কথাটা শুনে তিহান কপাল কুঁচকে তাকায় আয়াতের দিকে, বলে, তো আমি রুমে থাকলে সমস্যা কি? আয়াত কথাটা শুনে ঠোঁটে ঠোঁট চেপে রাখলো। তা দেখে তিহান হালকা হাসলো, খানিকটা দুষ্টুমি করে বলে, সুখকে খাওয়ানোর আগে মনে করিস ও কিভাবে এসেছে, কার জন্য এসেছে? এইসব মনে করলে আর আমার সামনে খাওয়াতে লজ্জা করবে না? কথাটা শুনে আয়াতের কান গরম হয়ে উঠল। লজ্জায় কাচুমাচু করতে লাগলো। কোনো কিছু না বলে দ্রুত গতিতে রুম থেকে বের হয়ে যায়। তিহান ওর এমন অবস্থা দেখে শব্দ করে হেসে ওঠে। তিহান সোফায় শুয়ে আছে আর তার পেটের উপর বসিয়ে রেখেছে সুখকে। সুখের দুই হাত ধরে মুখে হাসি রেখে বলে, দেখি বাবা বলো তো, বলো বাবা। সুখে তিহানের দিকে কিছু সময় তাকিয়ে থাকলো, ওকে হাসতে দেখে নিজেও হেসে অস্পষ্ট সুরে বলে, বা বা বা। এই ছোট্ট একটি শব্দের মাঝে তিহান নিজের সুখ খুঁজে নিয়েছে। যখন ওই ছোট্ট কণ্ঠে বাবা ডাক শোনে, তখনই তার পুরো পৃথিবী যেন রঙিন হয়ে ওঠে। তিহান উঠে বসে মেয়ের চোখ মুখে কপালে নাকে ঠোঁটে অসংখ্য চুমু খায় সে। এমন সময় মোবাইল হাতে নিয়ে খালেদা বেগম উপস্থিত হয়। এসে মোবাইলের ক্যামেরাটা সুখ আর তিহানের দিকে ঘুরিয়ে দেয়। ফোনের অপর পাশে স্বামীকে উদ্দেশ্য করে বলে, দেখ তোর চাচ্চুকে, বাবাকে পেয়ে সবাইকে ভুলে যাচ্ছে। তিয়ান ভুরু কুঁচকে খালেদা বেগমকে বলে, তুমি আমার মেয়েকে ওই বেয়াদবটাকে কেন দেখাচ্ছ? খালেদা বেগম তিহানকে চোখ রাঙিয়ে বলে, মুখ সামলে কথা বল তিহান, ও তোর ভাই হয়। তিহান ঠোঁট উল্টে বলে, ভাই না কচু, ওকে তো কুড়িয়ে পেয়েছো তোমরা। তিহান বলে খালেদা বেগম চিল্লিয়ে ওঠে। ফোনের অপর পাশ থেকে সামির বলে, আম্মু তুমি এত হাইপার হইও না তো, ইগনোর করো ওর কথা। তিহান ঠোঁট উল্টে সুখকে নিয়ে চলে গেল। খালেদা বেগম সামিরকে বলে, তুই কিন্তু আমার ছেলে, আমি তোকে বড় করেছি, তোকে কুড়িয়ে পাইনি। আল্লাহ তোকে দিয়েছে আমাকে, তিশা তিহানের মতো তুইও আমার সন্তান। কখনো নিজেকে ছোট মনে করবি না সামির, তোর মা সবসময় তোর পাশে আছে। সামির মৃদু হাসলো। কথাগুলো সে এড়িয়ে যেতে চায়, তাই জোরপূর্বক হেসে বলে, আচ্ছা আমার একটু কাজ আছে, পরে কথা বলছি। বলে সামির কল কেটে দিল। খালেদা বেগম ছলো চোখে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ঘড়ির কাঁটায় তখন 1:40 বাজে। সুখের খিদা লেগেছে, যার জন্য সে কান্না শুরু করে দিয়েছে। আয়াত স্কুল থেকে এসেছে কিছু সময় হবে, এসে সে গোসলে ঢুকেছে। তিহান রুমে সুখের কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ওয়াশরুমের সামনে গিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে, তাড়াতাড়ি কর, সুখ কাঁদছে তো। ভেতর থেকে আয়াত বলে, তো আমি কি করব কাঁদলে? তুই কি করবি মানে? ওর খিদে পেয়েছে, সে কখন খেয়েছে। খিদে পেলে আম্মুকে বলুন খিচুড়ি খাওয়াতে, আমার কাছে কিছু নেই। আয়াতের কথা শুনে তিহানের কপালে ভাঁজ পড়ে, আবার রাগও হয়। বলে, তোর কাছে কিছু নেই মানে কি? তাড়াতাড়ি বের হ বলছি, পারবো না খাওয়াতে, আপনি পারলে আপনি খাওয়ান। তিহান দাঁত চেপে বলল, আমি খাওয়াতে পারলে তোকে আর বলতে হতো না। এত কথা না বলে তাড়াতাড়ি বের হয়, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। ভেতর থেকে আর কোনো উত্তর এলো না। সুখ তিহানের কাঁধে মাথা রেখে কাঁদছে। তিহান সুখের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত করছে। সকাল থেকে তিহান সুখকে সামলিয়ে রেখেছিল। খিদে লাগলেও কাঁদে নাই মেয়েটা, বাবার সঙ্গে হেসে খেলেছিল। কিন্তু আয়াতকে দেখা মাত্রই সুখ আর নিজেকে সামলাতে পারল না। মায়ের কোলে যাওয়ার জন্য কান্না জুড়ে দিল, কিন্তু আয়াত কোলে নিল না সুখকে। স্কুল থেকে এসেই গোছলে ঢুকেছে, 1 ঘন্টা হতে চললো, এখনো বের হওয়ার খবর নাই। এইদিকে মায়ের কোল না পেয়ে সুখ কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেছে, তিহানের কোলেও থাকছে না। সুখকে এত কাঁদতে দেখে খালেদা বেগম নিজের কাজ ফেলে ছুটে আসে আয়াতের রুমে। দেখে তিহান সুখকে কোলে নিয়ে ওর সাথে কথা বলতে বলতে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু সুখ থামছেই না। ছটফট করছে তিহানের কোলে। তিহান বেশ হিমশিম খাচ্ছে সুখকে সামলাতে। খালেদা বেগমের হাত ভিজেছিল, তাই শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে তিহানের দিকে এগিয়ে এলো। চিন্তিত সুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত কাঁদছে কেন? তিহান সুখের কান্না থামানোর চেষ্টা করতে করতে বলে, খিদে পেয়েছে তাই। খিদে পেয়েছে মানে কি? আয়াত কই, এসে খাওয়ায়নি? তিহান ওয়াশরুমের দিকে তাকিয়ে বলে, না, এসেই গোসলে ঢুকেছে, এখনো বের হচ্ছে না। কথাটা শুনে খালেদা বেগম বেশ রেগে গেলেন আয়াতের উপর। ওয়াশরুমের সামনে গিয়ে দরজায় থাবা দিতে দিতে আয়াতকে উদ্দেশ্য করে বলে, তোর সমস্যা কি আয়াত?
আজ কয়দিন আমি তোর এইসব কিছু সহ্য করছি। সুখের প্রতি এত উদাসীন হয়ে যাচ্ছিস কেন? ওর কিছু তো তোকে করতে হয় না, শুধু খাওয়াতে হয়। এতেই তোর এত কষ্ট? তোকে বলে, বলে কেন সুখকে খাওয়াতে হয় বলতে হয়? তুই ওর মা, ভুলে যাচ্ছিস। মেয়েটা কখন থেকে কাঁদছে খিদে, আর তুই চুপচাপ কিছু না করে বসে আছিস? এটা কোন ধরনের বেয়াদবি আয়াত? তাড়াতাড়ি বের হ বলছি, না হলে কিন্তু তোর গায়ে হাত তুলতে আমার সময় লাগবে না। আয়াত ভেতর থেকে বলল, তোমরা ওকে বিছানায় রেখে যাও, আমি খাইয়ে দিব পরে। শব্দটা শুনে তিহান অনেক রেগে যায়, চিল্লিয়ে আয়াতকে বলে, পরে খাওয়াবি মানে? মেয়েটা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে দিচ্ছে, আর তুই বলছিস পরে খাওয়াবি? তাড়াতাড়ি বের হ, না হলে আমি দরজা ভেঙে ফেলবো। বলতে না বলতেই দরজায় সজোরে একটা লাথি মেরে বসে। এতে খালেদা বেগম তিহানকে শান্ত হতে বললে তিহান আরো রেগে যায়। কিছু সময় পর আয়াত ওয়াশরুম থেকে বের হয়ে আসে। চোখ মুখ কেমন অস্বাভাবিক লাগছে তার। চোখ দুটো কেমন লালচে হয়ে আছে। মাকে দেখেই সুখ আয়াতের কোলে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ করে সুখের ঝাঁপিয়ে পড়াতে তিহানের হাত ফসকে সুখ পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু তার আগে আয়াত সুখকে ধরে ফেলে। এটা দেখে খালেদা বেগম তিহান দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। খালেদা বেগম আয়াতকে উদ্দেশ্য করে বলে, ওকে খাইয়ে তারপর রুম থেকে বের হবি। আর তিহান, তুই রুমেই থাক, দেখ সুখকে খাওয়ায় নাকি। তিহান মাথা নাড়ল। খালেদা বেগম আর কিছু না বলে চলে গেলেন। সুখ আয়াতের গলা জড়িয়ে ধরে গুনগুন করে কাঁদছে, মেয়েটার বেশ খিদে পেয়েছে। তিহান আয়াতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না ও কাঁদছে? আপনি চান আমি ওকে খাওয়াচ্ছি? আমি থাকলে সমস্যা কি? আমার সামনে খাওয়া। না, আপনি যান। আমাকে রাগাবি না ব্ল্যাক ডায়মন্ড। মেয়েটা কাঁদছে খিদেই, আর তুই নাটক শুরু করেছিস। শুনলাম আজ কয়দিন নাকি এমন করছিস কেন? কি হয়েছে? কিছু হয়েছে? আয়াত কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। দেখেছে তিহান যাচ্ছে না, তাই বাধ্য হয়ে আয়াত সুখকে নিয়ে বিছানায় বসে। তিহান আয়াতকে উদ্দেশ্য করে বলে, খাওয়ানোর আগে বিসমিল্লাহ বলবি। আয়াত এক পলক তিহানের দিকে তাকালো, তারপর মাথা নিচু করে বিসমিল্লাহ বলে সুখকে খাওয়াতে শুরু করলো। মুহূর্তে মেয়েটা একদম শান্ত হয়ে গেল। বেশ তৃপ্তি নিয়ে মায়ের বুকের দুধ খেলো সে। খেতে খেতে মেয়েটা ঘুমের দেশে তলিয়ে গেল। তিহানও এক পা নড়ল না, চুপচাপ বসেছিল সে। সুখকে ঘুমিয়ে যেতে দেখে বলে, ঘুমিয়েছে? আয়াত শুধু মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ, ঘুমিয়েছে। আয়াতকে শুধু মাথা নাড়াতে দেখে তিহান কিছু বলতে যাবে, এর আগেই তিহানের মোবাইলটা সজোরে বেজে ওঠে। তা দেখে তিহান তাড়াহুড়ো করে মোবাইল বন্ধ করে সুখের দিকে তাকায়। মেয়েটা আবার উঠে যায়নি তো? কিন্তু না, সুখ গভীর ঘুমে আছে, কিছু শুনতে পায়নি। তিহান আয়াতের দিকে এক পলক তাকিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। হয়তো দরকারি কল এসেছে। আয়াত তিহানের যাওয়ার দিকে কিছু সময় তাকিয়ে থাকলো, তারপর কেমন ভারী নিঃশ্বাস ফেলে সুখকে বিছানায় শুইয়ে দেয়। গায়ে কাঁথা জড়িয়ে দেয়। যদিও গরম পড়েছে, কিন্তু রুমে এসি থাকার ফলে যথেষ্ট ঠান্ডা আছে। আয়াত এসির রিমোটটা নিয়ে এসি কিছুটা কমিয়ে দিল। তারপর চুপচাপ শুয়ে পড়ল সুখের পাশে। কিছু সময় একদৃষ্টিতে তাকিয়ে থাকলো সুখের দিকে। মেয়ের গালে হাত রেখে মিনমিন করে বলে, সরি মাম্মাম। বলেই সুখের গালে আলতো করে চুমো খায়। তারপর একদৃষ্টিতে তাকিয়ে থাকলো সুখের দিকে। নিজের অজান্তে কখন চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল আয়াত বুঝতেই পারে নাই। যখন বুঝতে পারলো তখন চোখের পানি মুছে নিজেও চোখ বন্ধ করলো। শরীরটা ক্লান্ত, যার ফলে চোখ বন্ধ করার সাথে সাথে ঘুমের দেশে তলিয়ে গেল সে। তিহান কথা শেষ করে রুমে এসে আয়াতকে ঘুমন্ত অবস্থায় দেখে বেশ অবাক হলো। এই অবেলায় মেয়েটা ঘুমাচ্ছে কেন? তিহান এগিয়ে গেল আয়াতের দিকে। ওর পাশে বসে কপাল গলায় ছুঁয়ে দেখলো জ্বর টর আছে কিনা। না, সবকিছু ঠিক আছে। হয়তো শরীর ক্লান্ত, তাই ঘুমিয়ে গেছে। তিহান আর কিছু ভাবলো না। ঘুমাচ্ছে এখন, তাই আর ডাকলো না। উঠলে তারপর না হয় দুপুরের খাবার খাবে। তিহান কাঁথা টেনে আয়াতকে ঢেকে দিল। সুখের দিকে এক পলক তাকিয়ে হেসে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। খালেদা বেগম, তিহান, বিলকিস বেগম একসাথে দুপুরের খাবার খেতে বসেছে। তিশা আর আজিজুল সাহেব অফিসে। তারা খুব কম দুপুরের খাবার খায় সবার সাথে। কাজের জন্য অফিসে দুপুরের খাবার খেতে হয় তাদের, কিন্তু রাতের খাবার সবাই মিলে একসাথে খায়। খালেদা বেগম বিলকিস বেগমের প্লেটে করলা ভাজি দিতে দিতে তিহানকে উদ্দেশ্য করে বলে, আয়াতের শরীর ঠিক আছে তো? অবেলায় হঠাৎ ঘুমালো কেন? তিহান খাওয়া বন্ধ করে বলে, আমার মনে হয় স্কুল থেকে এসেছে, হয়তো শরীর দুর্বল, তাই ঘুমিয়ে পড়েছে। খালেদা বেগম দীর্ঘশ্বাস ফেলে কথাটা শোনে। বলে, আবার কি হয়েছে কে জানে। আজ কদিন একটু বেশিই করছে মেয়েটা।
কেমন একটা হয়ে গেছে, কিছু জিজ্ঞেস করলে বলেও না। সবকিছু ঠিক থাকলেই হলো। বিলকিস বেগম খালেদা বেগমকে বলে, আয়ার ডাক্তারের কাছে গেছে তো অনেক দিন হলো। এখন নিয়ে যায় কি হইছে দেখ। এমনিতেই মায়াটার রক্ত শূন্যতা। এই অবস্থায় হাত গুটিয়ে বসে থাকা উচিত না। খালেদা বেগম বললেন, আর 3 দিন পর যেতে বলেছে ডাক্তার। দেখি না শরীর বেশি খারাপ হলে নিয়ে যাব। তিহান চুপচাপ খাবারের দিকে তাকিয়ে রইল। কথাগুলো শুনে তার আর গলা দিয়ে খাবার নামছে না, খিদে চলে গেছে। খালেদা বেগম তিহানকে খেতে না দেখে বলে, কি হলো, বসে আছিস কেন, খা, মাংস দেব। তিহান মাথা নাড়িয়ে না বুঝালো। চেয়ার থেকে উঠে বলে, খেতে আর ইচ্ছে করছে না। বলে বেসিনে গিয়ে হাত ধুয়ে সোজা আয়াতের রুমে চলে গেল। ঠিক দুপুর 3টায় আয়াতের ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর বেশ কিছু সময় চুপচাপ শুয়ে থাকলো সে। পাশে তাকিয়ে দেখলো সুখ নেই, উঠে গেছে হয়তো। আয়াত শোয়া থেকে উঠে বসলো। উঠে বসতে পুরো মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে রাখলো। কিছু সময় তারপর বিছানা থেকে নেমে কেমন ঢুলতে ঢুলতে ওয়াশরুমের দিকে গেল। অনেক মাথা ব্যথা করছে তার। একটু ফ্রেশ হয়ে এসে মাথা ব্যথার ওষুধ খেয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। হাঁটতে পারছে না কেন জানি, হাঁটতে গেলে পাগুলো কাঁপছে তার। আজ সোজা হয়ে শুয়ে রইল বিছানায়। এমন সময় সুখকে কোলে নিয়ে রুমে এলো তিহান। সুখের হাতে একটা চিপস, তিহানের হাতেও বড় পলিথিন। দোকান থেকে এসেছে হয়তো। তিহান নিজের হাতের পলিথিনটা টেবিলের উপর রাখলো। সুখের হাত থেকে চিপসটা নিতে চাইলে সুখ তা শক্ত করে ধরে রাখলো, দিবে না সে। তিহান আর নিল না চিপসটা। সুখ চিপসটা হাতে নাড়িয়ে নাড়িয়ে খিলখিল করে হেসে উঠছে। বেশ আনন্দ পাচ্ছে সে। মেয়েকে খুশি দেখে তিহানও খুশি হলো। সুখের কপালে চুমু খেয়ে এগিয়ে এলো আয়াতের কাছে। দেখে আয়াত তাদের দিকে আগে থেকেই তাকিয়ে আছে। তিহান গিয়ে সুখকে আয়াতের মাঝে বসিয়ে দেয়। তারপর নিজে বসে আয়াতের পাশে। তিহান আয়াতের এক হাত ধরে অপর হাত মাথায় রেখে শীতল কণ্ঠে বলে, ঠিক আছিস? কি হয়েছে তোর, কোনো সমস্যা? শরীর খারাপ করেছে? বল আমাকে। আয়াত কিছু সময় তিহানের দিকে তাকিয়ে থাকলো। তারপর নিজের হাত থেকে তিহানের হাত সরিয়ে সুখের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তিহান বেশ কিছু সময় আয়াতের দিকে পলকহীন তাকিয়েছিল, ওর ভাবমূর্তি বোঝার চেষ্টা করলো। তারপর কিছু না বলে সোজা আয়াতের পাশে শুয়ে পড়ে। কোনো সমস্যা, শরীর খারাপ করছে, বল আমাকে। আয়াত কিছু সময় তিহানের দিকে তাকিয়ে থাকলো। তারপর নিজের হাত থেকে তিহানের হাত সরিয়ে সুখের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তিহান বেশ কিছু সময় আয়াতের দিকে পলকহীনভাবে তাকিয়েছিল, ওর ভাবমূর্তিটা বোঝার চেষ্টা করলো। তারপর কিছু না বলে সোজা আয়াতের পাশে শুয়ে পড়ে আয়াতকে টেনে এনে নিজের বুকের সাথে চেপে ধরে। 2 হাত দিয়ে আয়াতকে আঁকড়ে ধরে অতি শীতল কণ্ঠে বলে, চাইলে কাঁদতে পারিস ব্ল্যাক ডায়মন্ড। কথাটায় কি ছিল কে জানে। আজ সত্যি সত্যি তিহানের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। আয়াতের কান্নার শব্দ শুনে তিহানের বুকে মোচড় দিয়ে উঠল। নিজের 2 হাত দিয়ে আরো শক্ত করে আঁকড়ে ধরল আয়াতকে। সুখ মাকে কাঁদতে দেখে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল সেদিকে। কান্নার ফলে আয়াতের পুরো শরীর ঢুলছে। তিহান আয়াতকে শক্ত করে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ব্ল্যাক ডায়মন্ড? এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর, বল আমাকে। আজ শুধু কাঁদতে থাকলো। কান্নার তীব্রতা এতটাই বেশি যে বারবার হেঁচকি উঠছে তার। চোখের পানি থামার নামই নিচ্ছে না। আয়াতকে এত কাঁদতে দেখে তিহান অস্থির হয়ে উঠল। নিজেকে সে কিছুতেই শান্ত করতে পারছে না। আয়াতকে বুকে জড়িয়ে ওকে নিয়ে উঠে বসে। আয়াত শুধু কাঁদতেই আছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তিহান আয়াতের চোখের পানি মুছে দিতে আবার চোখে পানি এসে কড়া নাড়ে। আয়াতের 2 গালে হাত রেখে অস্থির কণ্ঠে তিহান জিজ্ঞেস করে, বল আমাকে, কি হয়েছে তোর, এত কাঁদছিস কেন, বল ব্ল্যাক ডায়মন্ড। তিহানের কথা আয়াতের কান্নার তীব্রতা আরো বেড়ে গেল। তিহান আবার আয়াতকে বুকের সাথে জড়িয়ে ধরল। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় বলে, প্লিজ শান্ত হ, কান্না বন্ধ কর প্লিজ। এভাবে কাঁদতে নেই ব্ল্যাক ডায়মন্ড, বল আমাকে কি হয়েছে তোর। সুখ শুধু বোকার মতো বাবা মায়ের দিকে তাকিয়ে আছে। মা এমন কেন করছে তার ছোট মাথায় ঢুকছে না। বেশ কিছু সময় পর আয়াত মুখ খুলল। তিহানের কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে কেমন অসহায় কণ্ঠে প্রশ্ন করে, আপনি আমাকে ছেড়ে দিবেন তিহান ভাইয়া? আয়াতের কথাটা তিহান প্রথমে বুঝলো না। তাই বুঝার জন্য পাল্টা প্রশ্ন করে, কি বললে ব্ল্যাক ডায়মন্ড?
আয়াত তিহানকে ছেড়ে দিয়ে ওর মুখের দিকে তাকায়। নিজের চোখের পানি ফেলে কান্না আটকানোর কণ্ঠে বলে, আপনি আমাকে ছেড়ে দিবেন তাই না? আমাকে ছেড়ে দিয়ে সুন্দর দেখে আরেকজন মেয়েকে নিয়ে আসবেন তাই না? সবাই বলে, সবাই বলে আপনি আমাকে ছেড়ে দিবেন। আমি তো সুন্দর না, কালো। আপনি সুখের জন্য সুন্দর দেখে আরেকটা মা নিয়ে আসবেন তাই না? আমি জানি সবাই শুধু আমাকে এটা বলে। আয়াতের কথাগুলো তিহানের মাথার উপর দিয়ে গেল। আয়াতের দুই গালে হাত রেখে বলল, এসব কি বলছিস তুই? এসব কথা কেন বলছিস? কি হয়েছে? কে বলেছে তোকে এসব? আয়াত ডানে মাথা নাড়িয়ে কেমন অস্থির কণ্ঠে বলে ওঠে, আমি জানি, আমি সব জানি। সবাই বলে আপনি আমাকে ছেড়ে দিবেন। আর দিবেন না কেন? আমি তো কালো, অসুন্দর। আপনার মতো এত সুন্দর ছেলে কেন আমাকে নিজের কাছে রাখবে? আয়াতের প্রতিটা কথা কেমন এলোমেলো, তিহানের বুঝতে কষ্ট হচ্ছে। তিহান আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুই একটু শান্ত হ। দেখি, শ্বাস নে বড় করে। নিঃশ্বাস নেয় বড় করে, তারপর টেবিল থেকে পানি নিয়ে আয়াতের মুখের সামনে ধরে বলে, নে, পানি খা। একটু শান্ত হ প্লিজ। আয়াত কিছুটা পানি খেলো, তারপর বড় বড় করে কয়েকটা শ্বাস ফেলল। দু হাত দিয়ে নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে ফেলে সে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। কি করছে সে এসব? সে কি পাগল হয়ে যাচ্ছে? কেন এমন পাগলামি করছে? তিহান আয়াতকে সময় দিল নিজেকে শান্ত করার জন্য। আয়াত নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে রাখলো বেশ সময়, তারপর নিজেকে শান্ত করে তিহানের দিকে তাকায়। কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। তিহান আয়াতের চাহনি বুঝল, তাই আয়াতকে নিজের দিকে টেনে আনলো। প্রশ্ন করলো, কি হয়েছে বল আমাকে। সবাই বলে মানে কি? কে কি বলে তোকে? কেন এমন পাগলের মতো আচরণ করছিস? আর সুখের প্রতি এত উদাসীন কি কারণে তুই? আগে তো এমন ছিলি না, তাহলে এখন কি হয়েছে? আয়াত বেশ কিছু সময় চুপ থাকলো, তারপর বলল, আপনি চলে যাওয়ার পর থেকে অনেক জায়গা থেকে অনেক কটূক্তি কথা শুনেছি। সুখ হওয়ার পর থেকে যখন স্কুলে যেতাম তখনও সবাই খুব খারাপ খারাপ কথা বলতো। ভালো চোখে দেখতো না আমাকে। আমাকে নিয়ে সবার মধ্যে কানাঘুষা চলে। সবার মুখে একটা কথা লেগে থাকতো, আমি অসুন্দর বলে, দেখতে কালো বলে আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, সাথে সুখকেও ফেলে দিয়েছেন। ক্লাসমেট সহ সবাই বলতো আমি সবকিছু মুখ বুজে সহ্য করতাম। কখনো কারোর সাথে তর্কে জড়াইনি। কতদিন সহ্য করা যেত এসব? আপনার উপর অনেক রাগ হয়েছিল আমার। তার উপর আমাকে সবাই কি বলে ডাকে জানেন? সুখের মা। প্রথম যখন শুনতাম তখন খুব ভালো লাগতো। কিন্তু যখন বুঝতে পারলাম তারা আমাকে ব্যঙ্গ করে কথাটা বলে, তখন আমার অনেক খারাপ লেগেছিল। একদিন স্কুলে পড়া না পারলে সবাই বলতো বেচারি বাচ্চা পালতে পালতে অবস্থা টাইট হয়ে আছে, সেখানে আবার পড়াশোনা পড়বে কি করে? কথাগুলো সবসময় শুনতে হয়, তাই সুখের উপর অনেক রাগ উঠতো। ওর জন্য আমাকে এত সব কথা শুনতে হয়। জানেন, সুখের উপর আমার ১ম একটু মায়া কাজ করলেও সবার মুখে এইসব শোনার পর তাও চলে গিয়েছিল। ওর জন্য আমার সব দিক দিয়ে ক্ষতি হচ্ছিল। অনেক বিরক্তি আসতো ওর উপর। ইচ্ছে করতো গিয়ে কোথাও ফেলে দিয়ে আসি, তাহলে আর আমাকে খারাপ কথা শুনতে হবে না। কিন্তু কি বলুন তো, আমি তো ওকে অনেক কষ্ট সহ্য করে জন্ম দিয়েছি। যত যাই হোক, কোথাও না কোথাও ওর জন্য টান অনুভব করতাম। ওকে কষ্ট দিয়ে আমি নীরবে কাঁদতাম। আমি সব দিক সামলাতে পারতাম না। কি করব না করব মাথায় ঢুকতো না আমার। নিজেকে কেমন পাগল পাগল লাগতো জানেন? আপনার উপর অনেক রাগ হতো কেন চলে গেলেন আমায় ছেড়ে। আপনি থাকলে হয়তো আমার জন্য আজ সবকিছু সহজ হতো। আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম জীবনের উপর। মাঝে মাঝে খারাপ চিন্তা আসতো, কিন্তু ওই সুখের দিকে তাকিয়ে আমি বারবার পিছু হতাম। আমি কখনো কাউকে মন খুলে নিজের সমস্যার কথা বলতে পারি নাই। আম্মুকে বলতে পারতাম, কিন্তু পারি নাই। কেন জানেন? কারণ আমি চাই না উনি আমার জন্য টেনশনে থাকুক। এমনিতে তিনি সবসময় আমার আর সুখের চিন্তা করে, ওনার মাথায় আপনাদের থেকেও আমার আর সুখের চিন্তা বেশি। আমি ওনাকে আর চিন্তায় ফেলতে চাইনি। আর তিশা আপু তো সবসময় অফিসের কাজ নিয়ে পড়ে থাকতো। আব্বুও তেমন রইল। দাদি, তিনি তো নিজের মতো থাকে। আমার মনে হতো আমি পাগল হয়ে যাব। জানেন, স্যার ম্যাডামরাও সুযোগ পেলে ছেড়ে কথা বলে না। সবাই বলে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এখন সংসার বাচ্চা ফেলে স্কুলে কিসের জন্য আসি? ঢং দেখাতে? আমি আর সহ্য করতে পারছি না। এখন আপনি ফিরে এসেছেন শুনে সবাই বলে আপনি নাকি আমাকে ছেড়ে দিবেন। আমার মতো কালো অসুন্দর মেয়ের সাথে আপনার মতো সুন্দর ছেলে কেন থাকবে?
বড় হলে সুকো নাকি আমাকে মা বলতে লজ্জা পাবে। অনেক ভেবে দেখলাম, সত্যি তো। আপনি কেন আমার মতো কালো কুৎসিত মেয়ের সাথে থাকবেন? আপনি তো আরো সুন্দর কাউকে আশা করেন। সুখকে নতুন মা এনে দিবেন যে অনেক সুন্দর হবে। তাই আমি আপনাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে চেয়েছি। সুখকে নিজের মায়ায় জড়াতে চাই না। বিশ্বাস করুন, আপনাদের ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে তিহান ভাইয়া। কথাগুলো বলেই আয়াত কেঁদে ওঠে। আয়াতের কথাগুলো শুনে তিহান কিছু সময় স্তব্ধ হয়ে বসে রইল। তার অনেক পরিমাণ রাগ হচ্ছে। ইচ্ছে করছে যারা আয়াতকে এমন কথা বলেছে তাদেরকে এক কোপে তাদের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলতে। সবথেকে বেশি তার নিজের উপর রাগ হচ্ছে। সে মেয়েটাকে কতই না কষ্ট দিয়েছে। নিজেকে শান্ত করার জন্য তিহান নিজের ২ হাত মুষ্টিবদ্ধ করে রাখল। চোখ বন্ধ করে বড়, বড় শ্বাস নিল কয়েকটা। সুখ এত সময় বসেছিল, এখন আয়াতকে ধরে বহু কষ্টে উঠে দাঁড়ালো। আয়াত মাথা ঘুরিয়ে মেয়ের দিকে তাকালো। সুখ মায়ের দিকে তাকিয়ে হেসে মায়ের কোলের উপর উঠে বসে। তারপর আয়াতের দিকে তাকিয়ে গুনগুন করে কাঁদতে থাকলো। আয়াতের বুকের দিকে ওড়নাটা টানতে লাগলো। বুঝাতে চাইছে সে খাবে, তার খিদে পেয়েছে। তিহান তা দেখে আয়াতের দিকে তাকায়। এখন ওর চোখে পানি টলমল করছে। তিহান আয়াতের চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলল, খিদে পেয়েছে, খাইয়ে দে, তারপর কথা বলছি। আয়াত হে না কিছু বলল না। সুখের দিকে কিছু সময় তাকিয়ে রইল, তারপর চুপচাপ মেয়েটাকে খাইয়ে দিল সে। খেতে খেতে সুখ আবার ঘুমিয়ে গেল। তা দেখে আয়াত বিছানায় শুইয়ে দিয়ে গায়ে কাঁথা জড়িয়ে দিল। বুকের উপর ছোট্ট বালিশ চাপা দিল। তারপর তিহানের দিকে তাকাতেই দেখে তিহান নেই। এখনই তো ছিল, এখন হঠাৎ কোথায় গেল? আয়াত আর কিছু ভাবতে পারল না। এমনিতে এসব নিয়ে আজ কয়দিন সে মূলত ডিপ্রেশনে ছিল। এখন তিহানের এমন নীরবতা তার মনে আরো ভয় সৃষ্টি করলো। তিহান কি সত্যি তাকে ছেড়ে দেবে? আর সুখ? বলে সে নিজের সুখের দিকে তাকালো। মেয়েটা গভীর ঘুমে মগ্ন। আয়াত কিছু সময় মেয়ের দিকে তাকিয়ে থাকলো, তারপর সুখের দিকে এগিয়ে গিয়ে ওর কপালে আলতো করে চুমু খেলো। তারপর বলল, মাম্মা সরি, মাম্মা ক্লান্ত, বুঝেছো? প্রতিদিন এইসব শুনতে শুনতে মাম্মা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। ওদের রাগগুলো এসে মাঝে মাঝে তোমার উপর ঝাড়তাম। মাম্মাকে মাফ করে দিও। চলবে? ইনশাআল্লাহ।